হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে, যে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব জাতীয় দল অর্থাৎ ন্যাশনাল পার্টি সম্পর্কে। যে জাতীয় দল কাকে বলা হয়, এই জাতীয় দল গঠনের মাপকাঠি কী, এবং ভারতে বর্তমানে কতগুলি জাতীয় দল আছে, ঠিক আছে, 6টি জাতীয় দল আছে, তার সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমে দেখা যাক যে জাতীয় দল কাকে বলা হয়, অর্থাৎ হোয়াট ইজ ন্যাশনাল পার্টি। দেখো, যে দলগুলি দেশের বিভিন্ন রাজ্যে সক্রিয় থাকে এবং সমগ্র দেশের জনগণের স্বার্থে কাজ করে তাকে কিন্তু আমরা জাতীয় দল অর্থাৎ ন্যাশনাল পার্টি বলবো। যে এই যে জাতীয় দলগুলি, এটা কিন্তু কোনো একটা রাজ্যের মধ্যে বা কোনো একটা অঞ্চলের মধ্যে সীমিত নয়। তাদের যে কার্যাবলী সেটা কিন্তু একটা দেশের প্রায় একাধিক রাজ্যে দেখা যায়, ঠিক আছে, বেশিরভাগ রাজ্যেই অর্থাৎ বিভিন্ন রাজ্যে কিন্তু দেখা যায়। যেমন বিজেপি বলো, আম আদমি পার্টি বলো, বহুজন সমাজ পার্টি বলো, এগুলি হচ্ছে জাতীয় দল। ভারতবর্ষে বর্তমানে কিন্তু 6টি জাতীয় দল অর্থাৎ ন্যাশনাল পার্টি আছে, ঠিক আছে। সেই 6টি জাতীয় দলের নাম পরে লেখাবো, আগে এগুলিকে বুঝিয়ে নিই, ঠিক আছে। তাহলে যেসব দল আর কি দেশের বিভিন্ন রাজ্যে সক্রিয় থাকে, কোনো একটা রাজ্যে সীমিত নেই যে একটা রাজ্যেই সেই দলটি আছে। ধরো পশ্চিমবঙ্গে এমন একটা পার্টি আছে, এমন না, কিন্তু সেই পার্টি অর্থাৎ ধরো বিজেপি পার্টি হোক, বহুজন সমাজ পার্টি হোক, অর্থাৎ যেই 6টি ন্যাশনাল পার্টি বর্তমানে আছে সেটা কিন্তু ভারতের যে 28টা রাজ্য আছে সেই প্রায় বিভিন্ন রাজ্যে সক্রিয় আছে, দেখা যায় আর কি সেই দলটাকে, ঠিক আছে। এবং সেই দলগুলি সমগ্র দেশের জনগণের স্বার্থে কাজ করে। জাতীয় দল জাতীয় স্তরে কাজ করে, অর্থাৎ সমগ্র দেশের কল্যাণ সাধনের জন্য, সমগ্র দেশের স্বার্থের জন্য কিন্তু সেই দলটা কাজ করে। আরেক প্রকারের দল হয়, সেটা হচ্ছে রিজিয়নাল পার্টি, আঞ্চলিক দল। সেটা কিন্তু একটা অঞ্চল বা একটা রাজ্যের মধ্যে সীমিত তার কার্যকলাপ, ঠিক আছে, তার সক্রিয়তা। সেটা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। পরের ক্লাসে রিজিয়নাল পার্টি অর্থাৎ আঞ্চলিক দল সম্পর্কে আলোচনা করব। আজকে যদি আঞ্চলিক দল সম্পর্কে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের বোরিং ফিল হবে। তার জন্য আমি আজকের ভিডিওতে শুধুমাত্র জাতীয় দল সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। দেখো এবার যে জাতীয় দল গঠনের মাপকাঠি অর্থাৎ ক্রাইটেরিয়া কি, ন্যাশনাল পার্টি গঠনের ক্রাইটেরিয়া অর্থাৎ মাপকাঠি কি, কী শর্ত পূরণ করলে কোনো রাজনৈতিক দল জাতীয় দল হতে পারবে বা ন্যাশনাল পার্টি হতে পারবে। দেখো, আমাদের যে ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে অর্থাৎ ইসিআই, ঠিক আছে, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, একে বাংলায় বলে হচ্ছে ভারতের নির্বাচন কমিশন, ঠিক আছে। বাংলায় একে বলা হয় ভারতের নির্বাচন কমিশন, ঠিক আছে। এটা কিন্তু একটা সাংবিধানিক বডি, ঠিক আছে, একটা সাংবিধানিক বডি যেটা সংবিধানে উল্লেখ আছে, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, বাংলায় বলে ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে। এই নির্বাচন কমিশনই কিন্তু এই যে ক্রাইটেরিয়া, এই যে মাপকাঠি তৈরি করে রেখেছে, এই 3টি মাপকাঠি অর্থাৎ এই 3টি শর্ত যদি কোনো রাজনৈতিক দল পূরণ করে তাহলেই কিন্তু সেই রাজনৈতিক দল জাতীয় দলের মর্যাদা পাবে অর্থাৎ স্বীকৃতি পাবে। বর্তমানে যে 6টি জাতীয় দল বর্তমানে ভারতে আছে সেই জাতীয় দলগুলিও এই 3টি শর্ত কিন্তু পূরণ করেছে, ঠিক আছে। তিনটির মধ্যে যে কোনো একটা শর্ত পূরণ করলেই সেই দল জাতীয় দল হয়ে যাবে। এখন দেখব যে 3টি শর্ত কী কী। দেখো, ফার্স্ট শর্ত হচ্ছে একটা রাজনৈতিক দলকে অন্তত 4টি রাজ্যে রাজ্য দলের স্বীকৃতি পেতে হবে। তাহলে একটা রাজনৈতিক দল, ঠিক আছে, ধরো তুমি একটা রাজনৈতিক দল গঠন করলে, তোমার একটা রাজনৈতিক দল আছে, ঠিক আছে, তাহলে তোমার সেই রাজনৈতিক দলকে অন্তত 4টি রাজ্যে, কমপক্ষে 4টি রাজ্যে, 4টির বেশি রাজ্যে তোমার যদি দল আর কি রাজ্য দলের স্বীকৃতি পেয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপার না, সেই দল জাতীয় দল হবেই। কিন্তু মিনিমাম 4টি রাজ্যে কিন্তু একটা রাজনৈতিক দলকে রাজ্য দলের স্বীকৃতি পেতে হবে অর্থাৎ স্টেট পার্টির মর্যাদা পেতে হবে, তাহলে সেটা আর কি ন্যাশনাল পার্টি হয়ে যাবে। বোঝা গেল? যদি এই ক্রাইটেরিয়া পূরণ করতে না পারে তাহলে 2 নম্বর ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। এই ক্রাইটেরিয়া 2 নম্বর লাইনে যেটা লেখা আছে 2 নম্বর পয়েন্টে, এই ক্রাইটেরিয়া পূরণ করলেও একটা রাজনৈতিক দল জাতীয় দল অর্থাৎ ন্যাশনাল পার্টির স্বীকৃতি পাবে। দেখো 2 নম্বর ক্রাইটেরিয়া কি, যে দলটিকে লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত 4টি বা তার বেশি রাজ্য থেকে মোট বৈধ ভোটের
6% ভোট পেতে হবে এবং অন্তত 4টি লোকসভা আসন জিততে হবে। দেখো একটু ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, তোমাদের এটা মাথার উপর দিয়ে চলে গেছে। দেখো দলটিকে, একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটিকে লোকসভা বা বিধানসভা নির্বাচনে, প্রথমে দেখি যে লোকসভাতে, ঠিক আছে, বিধানসভা নির্বাচনটা একটু পরে আলোচনা করি। একটা দল, একটা রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলটা লোকসভা নির্বাচনে, ঠিক আছে, লোকসভা বা বিধানসভা বলছে না, তাহলে লোকসভাটাই আগে বলে নিই যে লোকসভা নির্বাচন 5 বছর পর পর হয়। আর লোকসভা নির্বাচনে কি হয়, যে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসে, তারপরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ গঠিত হয়, আর সেটা হচ্ছে কেন্দ্র সরকার গঠন করা হয়। যেমন 2024-এ লোকসভা নির্বাচন হয়েছে, 5 বছর পরে আবার লোকসভা নির্বাচন হবে। তাহলে এই যে লোকসভা নির্বাচন হয় 5 বছর পর পর, আর আমাদের যে ভারতের লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার টোটাল আসন সংখ্যা আছে 543। বর্তমানে ভারতের লোকসভাতে আসন সংখ্যা আছে হচ্ছে 543, এটা মনে রাখবে। তাহলে এই যে লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত 4টি বা তার বেশি রাজ্য থেকে এই 543টি যে আসন আছে সারা ভারতে, ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যে লোকসভা কেন্দ্র আছে কতগুলি, এবং 28টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে, ঠিক আছে, সারা ভারতে 543টি লোকসভা কেন্দ্র আছে, অর্থাৎ লোকসভার আসন আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে 42টি আসন আছে, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 42টি লোকসভার কেন্দ্র আছে, লোকসভা কনস্টিটিউয়েন্সি আছে। যেমন উত্তরপ্রদেশে সব থেকে বেশি আর কি লোকসভা কেন্দ্র আছে 80টি, ইউপিতে 80টি, ওয়েস্ট বেঙ্গলে 42টি। তাহলে এরকম প্রত্যেকটা রাজ্যে লোকসভা কেন্দ্র আর কি, লোকসভার যে সিট সেটা বণ্টিত রয়েছে। তাহলে এই যে পশ্চিমবঙ্গে 42টি সিট আছে, উত্তরপ্রদেশে 80টি সিট আছে, এরকম মোট মিলিয়ে 543টি সিট আছে। তাহলে লোকসভা যখন নির্বাচন হয় তখন পশ্চিমবঙ্গ থেকে 42 জন এমপি লোকসভাতে যায়। 42 জন যে এমপি লোকসভার যে সদস্য, এই যে লোকসভার 543 জন সদস্য, তাদেরকে বলা হয় এমপি, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। আর পার্লামেন্ট কি? পার্লামেন্ট হচ্ছে ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম। আর সেই কেন্দ্রীয় আইনসভা যে পার্লামেন্টের 2টি কক্ষ, একটা লোকসভা, একটা রাজ্যসভা, সেই লোকসভারই কিন্তু নির্বাচন হয় 5 বছর পর পর। তাহলে এই এমপিকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট, বা বাংলায় বলে সাংসদও বলা হয়। তাহলে এই যে 42 জন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে যাবে লোকসভাতে, এমন উত্তরপ্রদেশ থেকে 80 জন সাংসদ যাবে লোকসভাতে। তাহলে এমন সারা ভারত থেকে 543 জন সাংসদ যাবে লোকসভাতে। তাহলে এইখানে বলছে লোকসভা নির্বাচনে অন্তত 4টি বা তার বেশি রাজ্য থেকে মোট বৈধ ভোটের, তাহলে মানুষ যে ভোট দেয়, ঠিক আছে, সেখানে যে বৈধ ভোটের 6% ভোট পেতে হবে একটা রাজনৈতিক দলকে। ধরো সারা ভারতে ভোট হলো, আর সারা ভারতে ভোট, ধরো ভোটারের সংখ্যা 100, ঠিক আছে, ভোটারের সংখ্যা কিন্তু 100 না, আমি গণনা 100 জন ধরলে এখন সুবিধা হবে বুঝতে তোমাদের। তাহলে 100 জন ধরো ভোটার আছে, বৈধ ভোটার আছে, ঠিক আছে, ধরো ভোট দিয়েছে হচ্ছে ধরো 110 জন ভোট দিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে অনেক ভোট ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ঠিক আছে, ভোট ঠিকমতো দেওয়া হয়নি। তাহলে 110 জনের মধ্যে ধরো 10 জনের ভোট অবৈধ হলো, আর বৈধ ভোট তার মানে 100 জন। তাহলে এই বৈধ ভোটের 6% ভোট পেতে হবে একটা রাজনৈতিক দলকে। সারা ভারতে এত কোটি কোটি মানুষ যে ভোট দিল, তার 6% ভোট, অর্থাৎ 100-র 6% মানে 106/100, 100 কাটা মানে 100-র 6% মানে 6টি ভোট, ঠিক আছে। তাহলে সারা ভারতের ধরো আমি 100টি ভোট বৈধ ভোট আছে, তার 6% অর্থাৎ 6টি ভোট যদি একটা রাজনৈতিক দল পায়, তাহলে সেই দলটি কি হয়ে যাবে, যে জাতীয় দলের স্বীকৃতি পাবে। একটু দাঁড়াও, যে 6% ভোট তো পেল, তার সঙ্গে সঙ্গে এবং অন্তত 4টি লোকসভা আসন জিততে হবে আর কি, ঠিক আছে। লোকসভা নির্বাচন হলো, একটা রাজনৈতিক দল টোটাল বৈধ ভোটের 6% ভোট পেল, আর তার সঙ্গে সঙ্গে প্লাস 4টি লোকসভা আসন জিততে হবে। যে কোনো রাজ্য থেকে 4টি লোকসভা আসন জিততে হবে, অর্থাৎ
543টি যে সিট আছে লোকসভার তার মধ্যে যে কোনো 4টি জিতলেই হলো, 4টির বেশি জিতলে তো আরও ভালো, 4টি মিনিমাম অন্তত 4টি জিততেই হবে। তাহলে এখানে আমাদের লাইনটা বোঝা গেল যে লোকসভা নির্বাচন হবে, লোকসভা নির্বাচনে টোটাল যে বৈধ ভোট হবে তার বৈধ ভোটের 6% ভোট পেতে হবে, আর তার সঙ্গে প্লাস 4টি লোকসভা আসন জিততে হবে, 4 জন এমপি থাকতে হবে সেই রাজনৈতিক দলের, ঠিক আছে। ধরো বিজেপি বা তৃণমূল কংগ্রেস, তার 4 জন সাংসদ থাকতে হবে লোকসভা কেন্দ্রে, বা তার বেশি থাকলে ভালো, তখন একটা রাজনৈতিক দল জাতীয় দলের স্বীকৃতি পাবে। আর তাছাড়া এখন দেখো বিধানসভা, একটা দল বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে বললাম, তাহলে বা দেওয়া আছে না, তাহলে বা মানে লোকসভা বা বিধানসভা, এখন বিধানসভাটা বলি। তাহলে একটা রাজনৈতিক দল যখন বিধানসভা নির্বাচনে অন্তত 4টি বা তার বেশি রাজ্য থেকে মোট বৈধ ভোটের 6% ভোট পায়। এখন বিধানসভা কি? বিধানসভা হচ্ছে রাজ্যের আইনসভাকে বলা হয় বিধানসভা। যেমন পশ্চিমবঙ্গের যে আইনসভা তার নাম বিধানসভা, ইংরেজিতে বললে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর বিধানসভার যে সদস্য তাদেরকে বলা হয় হচ্ছে এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ, আর বাংলায় বলে বিধায়ক, ঠিক আছে। যেমন এমপি মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভার সদস্যদের বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট, বাংলায় বলে সাংসদ, আর বিধানসভার সদস্যদের বলা হয় এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বাংলায় বললে বিধায়ক। তাহলে সেই বিধানসভার নির্বাচন যে হয়, বিধানসভার নির্বাচনও কিন্তু 5 বছর পর হয়। যেমন পশ্চিমবঙ্গে 2026-এ কী হবে, আবার বিধানসভা নির্বাচন হবে। তাহলে এই যে বিধানসভা নির্বাচন হবে, তাহলে বিধানসভা নির্বাচনে কোনো একটা রাজনৈতিক দল যদি মোট বৈধ ভোটের 6% ভোট পায়, লোকসভাটা আলাদা, লোকসভাটা বলে দিলাম, এবার বিধানসভা নির্বাচনে যখন একটা রাজনৈতিক দল যদি 6% ভোট পায়, তার সঙ্গে সঙ্গে প্লাস 4টি লোকসভা আসন জিতে, লোকসভা নির্বাচন যে হয় সেখানেও যদি 4টা আসন জিতে যায়, এবং সেই রাজ্যের মধ্যে যে বিধানসভার ভোট হয়, ধরো টিএমসি একটা রাজনৈতিক দল, টিএমসি যদি এখন কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু একটা জাতীয় দলের মর্যাদা তার কাছে নেই, ঠিক আছে। এখন সেটা একটা স্টেট পার্টি, আঞ্চলিক দল, ঠিক আছে, রিজিয়নাল পার্টি আর কি। তাহলে এখন যদি 2026-এ যে ভোট হবে, বিধানসভা নির্বাচন হবে, সেখানে যদি তৃণমূল কংগ্রেস বিধানসভার 6% ভোট পেয়ে যায় টোটাল বৈধ ভোটের, প্লাস তার যদি 4টি লোকসভার সিট থাকে, তাহলে সেটা কী হয়ে যাবে, একটা জাতীয় দল হয়ে যাবে, অর্থাৎ ন্যাশনাল পার্টি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কথা, একটা রাজনৈতিক দল লোকসভা নির্বাচনে 6% ভোট পাবে বৈধ ভোট, প্লাস 4টি লোকসভা আসন জিতবে, তাহলে হয়ে যাবে রাজনৈতিক আর কি জাতীয় দল। তাছাড়া বিধানসভার নির্বাচনেও 6% ভোট জিতবে বা 4টি লোকসভা আসন জিতবে, তাহলেও হয়ে যাবে আর কি জাতীয় দল, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর ক্রাইটেরিয়া। এখন যদি এই 2টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে, তাছাড়াও তার কাছে একটা রাজনৈতিক দলের কাছে আরেকটা অপশন আছে যে এই শর্তটাও যদি পূরণ করে, তাহলেও সেই রাজনৈতিক দলটি জাতীয় দল হয়ে যাবে। এটা কি? একটা রাজনৈতিক দলকে লোকসভা নির্বাচনে অন্তত 2% আসন অর্থাৎ 11টি আসন জিততে হবে অন্তত 3টি রাজ্যে, 3টি বিভিন্ন রাজ্যে। ধরো লোকসভা নির্বাচন হলো, লোকসভা নির্বাচনে অন্তত 2% আসন, লোকসভার আসন সংখ্যা কত? 543, আর এই 543-এর 2% হচ্ছে 11টি আসন। 543-এ রাউন্ড ফিগারে 550 ধরে নিলাম, ঠিক আছে। 550-এর 2%, 550-এর 2%, 2/100, তাহলে কত হয়? 2 দিয়ে 50, আর এখানে 0 0, 5 11 55, তাহলে এই 11টি আসন, ঠিক আছে। 543-এর 2% হচ্ছে 11টি আসন। তাহলে এই একটা রাজনৈতিক দল যদি কোনো লোকসভা নির্বাচনে আর কি সাম্প্রতিক যেটা হয়ে যাবে, সেই লোকসভা নির্বাচনে 2% আসন অর্থাৎ 11টি যদি সিট জিতে যায় লোকসভার, অর্থাৎ সেই রাজনৈতিক দলের যদি 11 জন এমপি থাকে, 11 জন সাংসদ থাকে লোকসভাতে, আর তার বেশি থাকলে তো ভালো, মিনিমাম অন্তত 11টি যদি থাকে এমপি সেই রাজনৈতিক দলের, 3টি বিভিন্ন রাজ্যে, এইটা ইম্পর্টেন্ট। ধরো একটা রাজনৈতিক দল 11টি আসন পেয়ে গেল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে। পশ্চিমবঙ্গের মধ্যে যে 42টি সিট আছে, বললাম যে পশ্চিমবঙ্গের মধ্যে 42টি সিট আছে লোকসভার, উত্তরপ্রদেশে 80টি সিট আছে, এবং অনেক রাজ্যে সিট আছে, টোটাল মিলিয়ে 543। তাহলে এরকম
টোটাল 3টি বিভিন্ন রাজ্য থেকে মিলিয়ে 11টি আসন পেতে হবে সেই রাজনৈতিক দলটিকে। ধরো আমি এখানে বলে দিলাম পাঞ্জাব থেকে পেয়ে গেল 5টি সিট, ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়ে গেল 4টি সিট, ঠিক আছে, আর ধরো উত্তরপ্রদেশ থেকে পেয়ে গেল 8টি সিট, ঠিক আছে। তাহলে 5 4 9 9 আর এখানে 8, 17টা সিট হয়ে গেল। তাহলে 11টার বেশি হয়ে গেল, তাও এটা রাজনৈতিক দল হয়ে যাবে। অন্তত 3টি রাজ্যে পেতে হবে মিলিয়ে। এখন যদি 2টি রাজ্যে মিলিয়ে 11টি সিট হয়ে যায়, এখানে 5 আর এখানে 6, 11টি সিট পেলো, কিন্তু এটা রাজনৈতিক দলের আর কি জাতীয় দলের মর্যাদা পাবে না। কারণ এখানে 11টি আসন তো পেতে হবে সেই রাজনৈতিক দলকে, কিন্তু অন্তত 3টি রাজ্যে মিলিয়ে। 3টি রাজ্যের বেশি হলে ভালো, কিন্তু কমপক্ষে 3টি রাজ্যে তার আসন থাকতে হবে। তাহলে এই হয়ে গেল ক্রাইটেরিয়া ন্যাশনাল পার্টি গঠনের, ঠিক আছে। তাহলে এই 3টি পয়েন্ট কিন্তু তোমরা ভালো মতো আমি বুঝিয়ে দিলাম, তোমরা এটা নোট করে রাখো, নোট করে বারবার পড়ে বুঝে বুঝে পড়বে, ঠিক আছে। এই 3টা পয়েন্ট বুঝে বুঝে পড়বে, তাহলে পরীক্ষায় এমসিকিউ যেভাবে দেখ তোমরা করতে পারবে। হ্যাঁ, আর রাজনৈতিক দলগুলিকে যে রেজিস্টার করে সেটা হচ্ছে ইসিআই, অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন, এটা মনে রাখবে। আর জাতীয় দল কাকে বলে এটা বলে দিলাম। হ্যাঁ, তাহলে এই যে জাতীয় দল হয়ে গেল, ঠিক আছে, তাহলে এই জাতীয় দল হওয়ার বেনিফিট কি? কোনো একটা রাজনৈতিক দল যদি জাতীয় দল হয়ে যায়, তাহলে তার বেনিফিট কি হবে? বেনিফিট এটাই হবে যে সেই রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন একটা প্রতীকী চিহ্ন দিবে, প্রতীক দিবে। যেমন বিজেপির পদ্ম ফুল আছে, পরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের আছে হাত, তারপরে আম আদমি পার্টি এর আছে ঝাড়ু। তাহলে এইভাবে যে জাতীয় দলগুলিকে সিম্বল অর্থাৎ যে প্রতীকগুলি দেওয়া হবে, সেই প্রতীক সেই রাজনৈতিক দল সারা ভারতে কিন্তু ব্যবহার করতে পারবে, প্রচার কার্যে ব্যবহার করতে পারবে। অন্য কোনো পার্টি কিন্তু এই সিম্বল ব্যবহার করতে পারবে না, এইটা তাদের একটা বেনিফিট। আর তাছাড়াও যে সরকারি যে টেলিভিশনগুলি আছে, যেমন দূরদর্শন, আকাশবাণী, এই যে সরকারি পাবলিক ফান্ডের যে টাকা দিয়ে যেই টেলিভিশনগুলি চলে, অর্থাৎ সরকারি যেই টেলিভিশনগুলি আছে, দূরদর্শন যেমন, এই টেলিভিশনগুলিতে জাতীয় যে দলগুলি আছে, ন্যাশনাল পার্টি যে আছে, তাদের প্রচার কার্যের সময় অনেক একটা টাইম দেওয়া হয় তাদেরকে একটা, যে সেখানে তারা প্রচার কার্য চালাতে পারে। জাতীয় দলগুলি সেই দূরদর্শনকে ব্যবহার করে তারা নিজেদের যে বক্তব্য সেটা পেশ করতে পারবে জনগণের সামনে, তারা টিভিতে তাদের যে বক্তব্য সেটা রাখতে পারবে, এটা তাদের একটা সুবিধা। এখন দেখো যে ভারতের 6টি জাতীয় দল কী কী আছে, ঠিক আছে। দেখো এই যে 6টি জাতীয় দল আছে, ন্যাশনাল পার্টি আছে, এর সংখ্যা কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। যদি কোনো একটা রাজনৈতিক দল সেই 3টি ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা ফলো না করতে পারে, পূরণ করতে না পারে, তাহলে কিন্তু সেই জাতীয় দলের যে স্বীকৃতি তার থেকে বের করে দেওয়া হয়, ঠিক আছে। আবার যেই দল সেই 3টি ক্রাইটেরিয়ার মধ্যে একটা পূরণ করে ফেললো, তাকে আবার জাতীয় দলের মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে। যেমন তৃণমূল কংগ্রেস, টিএমসি ছিল আগে, কিন্তু এখন তাকে বের করে দেওয়া হয়েছে, ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি। তাহলে এরকম চেঞ্জ হতে থাকে। তাহলে বর্তমানে 6টি আছে, পরীক্ষায় যদি আসে যে ভারতে বর্তমানে কতগুলি জাতীয় দল আছে, 6টি আছে। আর মনে রাখবে, ভারত যখন স্বাধীন হয়, তারপরে যে প্রথম ইলেকশন হয় 1952 সালে, 1952 সালের প্রথম যে লোকসভা নির্বাচন হয়, তখন যে জাতীয় দল ছিল তখন 4টি ছিল, ঠিক আছে, মনে রাখবে, তখন 4টি ছিল, এটা শুধু মনে রাখবে। আর বর্তমানে 6টি আছে। দেখো সেই 6টি জাতীয় দলের নাম কি। ফার্স্ট হচ্ছে আম আদমি পার্টি, এএপি, ঠিক আছে, এএপি, আম আদমি পার্টি। 2012 সালে এরা প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে প্রতিষ্ঠা হয় আমি ব্র্যাকেটে লিখিয়ে দিচ্ছি, তোমরা এভাবেই শর্টে একদম লিখবে, যাতে দেখতেও তোমাদের ভালো লাগে আর পড়তেও সহজ মনে হবে, ঠিক আছে। তাহলে তোমরা এভাবে লিখে তোমরা বারবার পড়বে, মুখস্থ হয়ে যাবে। আম আদমি পার্টি, লিডার বলা যায় ওই যে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লিতে যে আছে অরবিন্দ কেজরিওয়াল, তাহলে লিডার ছিল এই আম আদমি পার্টির। 2012 সালে প্রতিষ্ঠা হয়। আর এই আম আদমি পার্টির প্রতীকী চিহ্ন হচ্ছে ঝাড়ু, তোমরা স্ক্রিনে ছবিটা দেখে নাও, ঠিক আছে, ঝাড়ু। 2 নম্বর হচ্ছে বহুজন সমাজ পার্টি, বিএসপি বলা হয়, 1984 সালের প্রতিষ্ঠা হয়, আর প্রতীক হচ্ছে হাতি। বিএসপির, বহুজন সমাজ পার্টির যে প্রতীক তা হচ্ছে হাতি। তারপর হচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, এটা গঠিত হয় হচ্ছে 1980 সালে, আর প্রতীক চিহ্ন হচ্ছে পদ্মফুল। তারপর হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অর্থাৎ সিপিআইএম। এই যে সিপিআইএম, এটা কিন্তু আগে সিপিআই ছিল, অর্থাৎ
ভারতের কমিউনিস্ট পার্টি ছিল শুধু। তারপরে এই দলের মধ্যেই মতভেদ দেখা যায়, তার জন্য কমিউনিস্ট পার্টি, ঠিক আছে, ভারতের কমিউনিস্ট পার্টি থেকেই একটা নতুন একটা রাজনৈতিক দলের সৃষ্টি হয়, সেটা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। এটা নতুন একটা রাজনৈতিক দল গঠন হয়ে যায় 1964 সালে, ঠিক আছে। তাহলে এটা একটা বর্তমানে জাতীয় দল আছে, আর যার প্রতীক কি, কাস্তে, হাতুড়ি আর তারা। তোমরা স্ক্রিনে ছবিটা দেখে নাও। তারপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, 1985 সালে গঠিত হয়, ইম্পর্টেন্ট মনে রাখবে, আর প্রতীক হচ্ছে হাত। তারপর হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি, গঠিত হয় 2012 সালে, আর প্রতীক হচ্ছে বই। তাহলে কোন জাতীয় দলের প্রতীক কি, আর সেই রাজনৈতিক দলটা কবে প্রতিষ্ঠিত হয় এটা মনে রাখবে, আর কতগুলি বর্তমানে জাতীয় দল আছে, 6টি, এটা মনে রাখবে। আর ভারত স্বাধীনতার পর যে প্রথম সাধারণ নির্বাচন হয়, লোকসভা নির্বাচন, তখন জাতীয় দল কয়টি ছিল, 4টি, এটা মনে রাখবে। তাহলে এখান থেকে যাই প্রশ্ন আসুক তোমরা করতে পারবে জাতীয় দল থেকে, ন্যাশনাল পার্টি থেকে, বোঝা গেল। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব রিজিওনাল পার্টি, ঠিক আছে, রিজিওনাল পার্টি অর্থাৎ আঞ্চলিক যে দল আছে তার সম্পর্কে। যেমন বর্তমানে তৃণমূল কংগ্রেস, টিএমসি যা আছে পশ্চিমবঙ্গে, এটা একটা রিজিওনাল পার্টি। তাহলে রিজিওনাল পার্টি অর্থাৎ আঞ্চলিক দল সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।